জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র্যের হার আরো কমিয়ে আনতে কাজ করছে সরকার। আওয়ামী লীগের সরকারের টানা ক্ষমতায় থাকার উন্নয়নে অব্যাহত রয়েছে। দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। দারিদ্র্যের হার যা 41% ছিল সেটা এখন 18.7 নেমে এসেছে। আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা 16-17% মধ্যে নিয়ে নামিয়ে আনবো। যদি কোভিড-19 অতিমারি দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, যেমন তেল, গ্যাস, আমাদের সার, গম, চিনি, যা যা আমাদের বিদেশ, ভোজ্য তেল যা বিদেশ থেকে আনতে হয়, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, যে জন্য আমরা ওই 18 থেকে খুব বেশি নিচে নামাতে আমরা পারিনি। কিন্তু ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোঠায় থাকবে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুতুলাল সেন বলেছেন হাসপাতালে চিকিৎসক সহ জনবল সংকট রয়েছে, রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। সকালে রাজধানীর হাজারীবাগে শহীদ শামসুন্নেসা আরজুমনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র 50 শয্যায় উন্নতিকরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত মেয়র ফজলেনুর তাপস বলেন, নগরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষিণ সিটি কর্পোরেশনকে বেগবান করতে চান তিনি। আপনাদের এখানে যখন মারা আসবে আপনারা সেই জিনিসটাও খেয়াল করবেন, তাদের ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা। এবং আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যদি সেরকম কোনো রুগী পান, আমাদের হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্রেস্ট স্ক্রিনিং হয়, সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। আপনারা যদি আমাদের কাছে 15 জন করে রুগী এরকম পাঠিয়ে দেন, বিনামূল্যে আমরা সব টেস্ট করে তাদের চিকিৎসা করে দিই। হ্যাঁ, আমি জানি অনেক ঘাটতি আছে এবং এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না। আমরা কাজ করে যাচ্ছি, আমাদেরকে কিছুটা সময় দেন, আমরা চেষ্টা করব যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা পৌঁছে দিতে পারি যেভাবেই হোক। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, এই নগর ভিত্তিক সেই স্বাস্থ্য সেবা আমরা অত্যন্ত সুচারুরূপে দিয়ে চলেছি। কিন্তু আমরা চাই যে এটাকে আরো কলেবর বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেটাকে আরো নিশ্চিত করা। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের যে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা চলছে, চলমান আছে যে কার্যক্রম, এটা একটি প্রকল্পের আওতায় রয়েছে, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে অর্থায়ন করে থাকে। আমরা ভবিষ্যতে এই প্রকল্প হয়তো বা আগামী বছর শেষ হয়ে যাবে। আমরা চাই আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা এই সেবাগুলো নিশ্চিত করতে এবং এর কলেবর বৃদ্ধি করতে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু আমলারা না, অনেক রাজনীতিবিদও দুর্নীতিতে জড়িত। তবে দুর্নীতি যেই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন বাজারের নিয়ন্ত্রণ চলে না যায়, সেজন্য সব সময়
কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে একথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় অবৈধ মজুদ করে যারা পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। বাজারে সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়, তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সবসময়। এবং চালের বাজারে কৃষি পণ্য চাল শতভাগ আমরা আমদানির বাইরে আমরা নিজস্ব উৎপাদন থেকে আমরা সরবরাহ করি। তারপরেও চালের দাম একটু অস্থিরতা ছিল। আমরা চালের বিষয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেই এবং সেটা পয়লা বৈশাখ থেকে বাস্তবায়ন হয়েছে। সেটা হলো যে চালের জাত উল্লেখ করে উৎপাদন সময় এবং সর্বোচ্চ খুচরা মূল্য এই জিনিসগুলি বস্তার গায়ে উল্লেখ করে বাজারজাত করতে হবে। টাঙ্গাইলের সখীপুরে জমে উঠেছে কাঁঠালের হাট। সপ্তাহে 4 দিন ভোর থেকে জমে ওঠা এই হাটে বেচাকেনা হচ্ছে কোটি টাকার বেশি কাঁঠাল। ব্যবসায়ীরা জানান গরমের কারণে দাম কিছুটা কমেছে। প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কুতুবপুর ছাড়াও পার্শ্ববর্তী ঘাটাইল, মধুপুর, ময়মনসিংহ থেকে আসছেন পাইকাররা। তাদের হাতে ঘুরে যাচ্ছে এসব কাঁঠাল, যাতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এই কাঁঠাল যাচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার 444 হেক্টর জমিতে 71,000 টন কাঁঠাল উৎপাদন হবে। ভরা মৌসুমেও বরিশালের বাজারে দেখা নেই রূপালী ইলিশের। বাজারে অল্প কিছু মাছ এলেও বিক্রি হচ্ছে চড়া দামে। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে কমেছে ইলিশের সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন গড়ে 10 থেকে 15 মণ ইলিশের সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য 70 লাখ থেকে 1 কোটি টাকা। সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। চড়া দামে বেচাকেনা কমায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলে পঞ্চম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবার 3টি ব্রোকার্স হাউসের 1,56,503 কেজি চা নিলামে তোলা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 3,91,26,000 টাকা। শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল 10টা থেকে শুরু হওয়া নিলামে বেলা 11:30টায় শেষ হওয়া এই নিলামে অংশ নেয় 3টি ব্রোকার্স হাউস। চলতি মৌসুমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেড়েছে চায়ের গুণগত মান ও দাম। এদিন গ্রিন টি সর্বোচ্চ 2,500 টাকায় বিক্রি হয়েছে এবং ব্ল্যাক টি বিক্রি হয়েছে 365 টাকা কেজিতে। কাঙ্ক্ষিত মূল্য পেয়ে লাভবান হওয়ার আশা চা মালিকদের। বগুড়ায় বেড়েছে সব ধরনের ধানের দাম। জাত ভেদে প্রতিমণ ধান বেড়েছে 1 থেকে 150 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান খাদ্য গুদামে সরকারিভাবে ধান কেনা শুরু হওয়ার দর কিছুটা বেড়েছে, তবে চিকন জাতের চেয়ে মোটা জাতের ধানের দাম তুলনামূলক বেশি বেড়েছে। বুধবার জেলার বিভিন্ন বাজারে B33 মোটা ধান বিক্রি হয় 1,280 টাকায়, আর চিকন কাটারি চাল বিক্রি হয় 1,300 টাকায়। এই আপোষের যে মাধ্যমে ধান কেনার অ্যাপসের মাধ্যমে ধান কেনার নিয়ম শিথিল করার 1 জুলাই থেকে সব কৃষকের কাছ থেকে ধান কেনার যে পরিপত্র সেটি জারি করেছে সরকার। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 2 দিন প্রখর রোদ আর ভাটির হাওরে পানি নেমে যাওয়ায় দ্রুত কমেছে বানের পানি। তবে নিচু এলাকা ও নদী তীরবর্তী বাড়ি ঘরে এখনও পানি রয়েছে, ডুবে রয়েছে অনেক রাস্তাঘাট। এদিকে ঘরবাড়ি থেকে পানি নামায় আশ্রয় ছেড়ে ঘরে ফিরেছেন বাসিন্দারা। জেলা প্রশাসন জানিয়েছেন বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য 77 বান্ডিল টিন ও 2 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 24 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে নেত্রকোনার গ্যাস সরবরাহ। মঙ্গলবার রাত 9:30টার পর সঞ্চালন লাইন সংস্কার কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে
শুরু করে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় রাত থেকে জেলার একমাত্র সিএনজি স্টেশন ছিল ছোট বড় যানবাহনের ভিড়। সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গেল সোমবার রাত ময়মনসিংহের ত্রিশালে মাটি খনন কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইন। এরপর থেকে ময়মনসিংহ ও নেত্রকোনার গ্যাস সরবরাহ বন্ধ ছিল, যাতে বিপাকে পড়েন জেলার প্রায় 5,500 গ্রাহক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নদীর খনন করতে গিয়ে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে নেত্রকোনার 2 দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফরিদপুরের ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে গাড়ি চালকদের ডোপ টেস্টের আয়োজন করেছে জেলা প্রশাসক। সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালকদের এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বুধবার মহাসড়কের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালকদের স্বাস্থ্য পরীক্ষা বা ডোপ টেস্টের কার্যক্রম পরিচালনা করা হয়। চালকদের স্বাস্থ্য পরীক্ষার ধরা পড়েছে উচ্চ রক্তচাপ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর চিত্র। এসব চালকদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠিয়েছেন আদালত। বগুড়া জেলা কারাগারের ছাদ ভেঙে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে কারাগারের কন্ডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কারাগারের ছাদ ফুটো করে দেয়াল টপকিয়ে 4 আসামি পালিয়ে যায়। বুধবার ভোরে শহরের চেলাপাড়া চাষিবাজারে অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার 4 জনকে ডিবি কার্যালয়ে নিয়ে শনাক্ত করে কারা কর্তৃপক্ষ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এসব আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তারা পরিকল্পনা করে তারা 4 জন মিলে একত্রিত হয়ে কর্তব্যরত যে পুলিশ দল ছিল তাদের দ্রুততার কারণে, তড়িৎ গতিতে তাদের পদক্ষেপ নেওয়ার কারণে তারা কিন্তু সেখানে পৃথক হতে পারেনি এবং তাদেরকে আমরা ধরতে সক্ষম। ধরে এখন আমাদের যে আনুষ্ঠানিকতা করতে হচ্ছে, আমরা তাদেরকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ সাপেক্ষে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করব। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় প্রধান বিরোধী দলীয় নেতা হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মাধ্যমে প্রথমবারের মতো সাংবিধানিক পদে নিয়োগ পাচ্ছেন 54 বছর বয়সী এ নেতা। মঙ্গলবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত আসে। এর মাধ্যমে ক্যাবিনেট র্যাঙ্ক পেতে যাচ্ছেন কংগ্রেসের সবচেয়ে আলোচিত এই নেতা। এদিন স্পিকার নিয়োগ ইস্যুতে লোকসভার 18তম অধিবেশনে প্রথম লড়াইয়ে অবতীর্ণ হয় ক্ষমতাসীন ও বিরোধীরা। প্রথা ভেঙে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিজেপি নেতৃত্বাধীন এনডিপি জোট। এতে ক্ষিপ্ত হয়ে শেষ মুহূর্তে স্পিকার পদের জন্য প্রার্থী দেয় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবার স্পিকার নির্বাচনে পার্লামেন্টে ভোট দেখতে যাচ্ছে ভারত। তীব্র দাবদাহের মধ্যে 48 ঘন্টায় পাকিস্তানের করাচিতে গরমজনিত অসুস্থতায় প্রাণ গেছে কমপক্ষে 20 জনের। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় শহরের 3টি সরকারি হাসপাতালে ঢল নেমেছে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের। উপকূলীয় শহরটিতে এত বেশি গরম অস্বাভাবিক বলে দুর্ভোগও বেশি। দাতব্য সংস্থা ইধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 3টি মর্গে মরদেহের সংখ্যা 3 গুণ বেড়েছে। গরমে প্রাণ হারালো ব্যক্তিদের বেশিরভাগই ফুটপাত বা রাস্তায় পড়ে থাকা মাদকাসক্ত, জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আরও অন্তত 2 দিন গরম কমবে না বলেও জানিয়েছেন পাকিস্তানের আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আততায়ীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। হামলার পর আত্মহত্যা করেছেন সন্দেহভাজন বন্দুকধারী। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, 2টি অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে হামলা চালানোর পর কয়েক ঘন্টা পলাতক ছিল হামলাকারী। রাতভর তল্লাশির পর স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুলিশ তাকে খুঁজে পেলেও আত্মসমর্পণের বদলে আত্মঘাতী হন এই ব্যক্তি। সন্দেহভাজন হামলাকারী হিসাবে 47 বছর বয়সী এরিন অ্যাডামসকে শনাক্ত করেছে পুলিশ। হামলার কারণ জানা যায়নি। একে আখ্যা দেয়া হয়েছে বিচ্ছিন্ন সহিংসতা হিসেবে। এ নিয়ে চলতি বছর 6 মাস না পেরোতেই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় প্রাণ গেছে 8,000-এর বেশি মানুষের। মঙ্গলবারই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র সহিংসতাকে জনস্বাস্থ্য সংকট ঘোষণা করে সতর্কতা জারি করেছেন মার্কিন সার্জন জেনারেল।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/c/echontv।